চোখ মুখ খুলে বিকৃত মেজাজটাকে ঠিক করতে হাঁটতে লাগলো করিডরে। বাকিরা এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। দরজাটাকে আলতো ঠেলে ভেতরে উকি মারলেও হতাশ হলো। বাবা এখনো ঘুম ভাঙেনি। পুনরায় দরজাটাকে লাগিয়ে হেঁটে গেল নিচে। হসপিটালের আশেপাশে হাঁটতেই চোখে পড়লো দূরের এক দোকান। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। এই মুহূর্তে চা খাওয়া ভীষণই প্রয়োজন। হেঁটে গিয়ে দাঁড়ালো দোকানের সামনে। চা অর্ডার দিয়ে দাঁড়ালো সেখানে। কেউই এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। সবাইকে অভুক্ত রেখে তার কি খাওয়া উচিত হবে? না, এটা অত্যন্ত খারাপ। শুধুমাত্র চাটা মিনিট খানেক ব্যয় করে খেয়ে আবারও হসপিটালের উদ্দেশ্যে আসলো। মাথাটা অনেক হালকা লাগছে। কেবিনের সামনে আসতেই দেখলো সবাই জেগে গেছে। শোভাম এগিয়ে গেল, শান্ত কণ্ঠে বলল, চাচা, নিচে একটা খাবার হোটেল আছে, আব্বুর ঘুম তো এখনো ভাঙেনি, চলো খেয়ে আসি। থেমে স্পর্শিয়া আন্টিকে নিয়ে আসো। বাদ সাধলো পিপাসা, মাথা নাড়িয়ে বলল, তোমরা যাও, খেয়ে আসো। আমি এমনিতেও বাইরের কিছু খাই না, খেতেও ইচ্ছা করছে না। মেনে নিল সবাই, বাধা দিল না কেউই। একে একে চারজন চলে গেল লিফটের দিকে। প্রায় মিনিট 20 একাকী বসে রইল পিপাসা। মাথা ভর্তি নানাবিধ ঘুটে জল্পনা কল্পনা। মন বারবার অশনি সংকেত দিচ্ছে। মনে হচ্ছে লোকটা আর বেঁচে নেই, মৃত অবস্থাতেই পড়ে আছে ওখানে। আর তারা সবাই অপেক্ষা করছে বাইরে বসে। না, থমকে দাঁড়ালো পিপাসা। ছুটে গেল দরজার কাছে। শব্দহীন আলতো হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকে চাপিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর দিকে। তার এই নিস্তেজ দেহটা প্রতি মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনায় সংকেত দিচ্ছে। দম বন্ধ লাগছে পিপাসার। লোকটা যে শ্বাস নিচ্ছে তার কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছে না। কাপা কাপা হাতে বুকের উপর রাখা চাদরটা সরালো। গায়ের গেঞ্জিটা গুছিয়ে মাথা রাখলো বুকের উপর। মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। না, তার লোকটা দম নিচ্ছে। কি করছেন আপনি? থমকে দাঁড়ালো পিপাসা। দরজার কাছেই ভ্রুকুচকে তাকিয়ে আছে নার্স। ভীষণ অস্বস্তিতে পড়ল, কিন্তু প্রকাশ করলো না। থমথমে কণ্ঠে বলল, আমার স্বামী গেঞ্জি গুছিয়ে গেছিল, ঠান্ডা লাগতে পারে, তাই ঠিক করে দিচ্ছিলাম। নিভু নিভু চোখ দুটো চকচক করে উঠল। শুষ্ক ঠোঁট জোড়া আপনা আপনি চওড়া হয়ে উঠল শামসুল সর্দারের। নার্সের কর্কশ কণ্ঠের ধমকে ঘুমটা ভেঙে গেছে তার। ডান হাত তার মুঠো খুলে পিপাসা হাতের আঙ্গুলগুলো ছুলো। থমকে গেল সে, চমকে তাকালো পেছনে। অস্ফুষ্ট স্বরে আর্তনাদ করে বলল, আপনার ঘুম ভেঙেছে? কেমন লাগছে এখন? বুকে কি ব্যথা হচ্ছে? কোনো সাড়া দিল না শামসুল। হাতটাকে আলতো উঁচিয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার ইশারা করলো। দ্রুত খুললো নার্স। আস্তে করে মুখ থেকে শব্দ বের করলো, কিন্তু সেটা খুবই অস্পষ্ট এবং আওয়াজহীন। পিপাসা ঝুঁকলো, স্বামীর উদ্দেশ্যে আদুরে কণ্ঠে বলল, আপনি আর একবার বলুন, আমি কিচ্ছু শুনিনি। শামসুল অস্পষ্ট কণ্ঠে আবারও বলল, এর মানে এই যে সে ঠিক আছে, শ্বাস নিতে পারছে। অক্সিজেন মাস্ক পরতে চায় না, কারণ এতে তার নাকে সুরসুরি লাগে। শুধুমাত্র বুকে ভার হয়ে আছে এবং কথা বলতে গেলে বুকটা চিরে ওঠে। আস্তে আস্তে, উড়ে উড়ে তো যাবো না, একটু ধৈর্য ধরো, গাড়িটা স্টার্ট নিতে দাও। কেঁদে উঠল আরশি, রাগত স্বরে বলল, আপনি মজা করছেন? হ্যাঁ, করবেনই তো। বাবাটা তো আমার, আপনার কি? কানে নিল না পাভেল। গাড়ি স্টার্ট দিতেই পরশ উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। প্রেমা ছুটে উঠল পেছনে আরশির পাশে। এক হাতে ভাবিকে জড়িয়ে নিল সান্নিধ্যে। পাভেল অবাক হলো, বলল, তুই কোথায় যাচ্ছিস? শামসুল সর্দারকে দেখতে নাকি? দীর্ঘশ্বাস ফেললো পরশ, হতাশার সুরে বলল, তুই ভুলে যাচ্ছিস, আমারটা এখনো সর্দার বাড়িতেই আছে। তুই না গেলেও সমস্যাটা নেই, কিন্তু আমার যাওয়া বাধ্যতামূলক। আব্বু কোন ফ্লোরের কত নম্বর কেবিনে আছে ভাইয়া? ঘাড় কাত করে পেছনে তাকালো পরশ। ভেজা চোখ দুটোর মধ্যে আকুলতা নিয়ে উত্তরের আশায় চেয়ে আছে আরশি। এটাই প্রথম আরশি তার সাথে কথা বলেছে, কিন্তু এই প্রশ্নের উত্তর পরশ কি দেবে এর জবাব তো তার জানা নেই। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, সেটা জানি না। অবাক হলো পাভেল। ড্রাইভিং করতে করতে বলল, জানিস না মানে? তাহলে হুট করে কোথায় উঠবো? স্পর্শিয়া সর্দার কি সোজা সাপটা অ্যাড্রেস দেওয়ার মতো মেয়ে? একটু না একটু তো ঝামেলা পাকিয়ে রাখবে। কমপক্ষে 10 বার কাল রাতে কল দিয়েছি, অ্যাড্রেসটা দাও, অ্যাড্রেসটা দাও। আর সে ছোট্ট একটা মেসেজ, জাস্ট হসপিটালের নামটা লিখে দিল। বললাম কত নম্বর কেবিন, সেখানে যাওয়ার শর্টকাট রাস্তা বলো। না, ম্যাডাম বললেন না, বরং খামখেয়ালি করে বলল, খুঁজে আসতে পারলে আসেন, নইলে প্রয়োজন নেই। টিপে হেসে দিল পাভেল, বলল, এখনো সময় আছে, ভেবে দেখ। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। দেখা গেল বাসর রাতে সদর দরজা আটকে দিয়ে বলল, বাড়ির পেছনের সুপারি গাছ অথবা পাইপ বেয়ে ছাদে উঠে সেখান থেকে রুমে আসতে পারলে বাসর হবে, নইলে প্রয়োজন নাই।
আরশি লজ্জা পেল। প্রেমা কিছু না শোনা ভান ধরে বাইরের দিকে তাকিয়ে রইল। কোনো রকম রিয়েক্ট করলো না পরশ। উদাসীন হয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে বলল, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। শামসুল সর্দারের হাত ধরে অনবরত কাঁদছে পিপাসা। লোকটা আজ এতগুলো দিন পরেও কোনো রাগ দেখাচ্ছে না, বরং তার সাথে সেধে কথা বলতেই তিনি সান্নিধ্যে জড়িয়ে ধরেছেন হাত দুটো, যেন এটার অপেক্ষাতেই ছিলেন। শামসুল নির্বাক হয়ে স্ত্রীর কান্নারত মুখের দিকে তাকিয়ে রইলেন। অত্যন্ত কষ্ট করে মুখে আওয়াজ এনে বললেন, আমি ধমক দিতে পারবো না বলেই কি তুমি কাঁদছো? শুনেই কোনো রিয়াক্ট করলেন না পিপাসা, বরঞ্চ স্বামীর ডান হাতটাকে টেনে গালে ছোঁয়ালেন। বললেন, আপনি কেন সারাক্ষণ এমন উত্তেজিত হয়ে থাকেন? যদি খারাপ কিছু হয়ে যেত? হাসলেন শামসুল। বললেন, আমি ভিজে যাচ্ছি তেষ্ণা। এমনভাবে চলতে থাকলে আর কিছুক্ষণ পর পুরো হসপিটালে ঢুকে যাবে। না চাইতেও কান্নার মধ্যে হেসে দিল পিপাসা। নিজেকে সংযত করে শান্ত কণ্ঠে বললেন, আপনি কিছু খাবেন? আমি কি রান্না করে নিয়ে আসবো? শামসুল উত্তর দিতে উদ্যত হতেই দরজার দিকে তাকালো। শোভাম সহ বাকিরা দরজার সামনে হাত ছেড়ে দিল। পিপাসা উঠে দাঁড়িয়ে একটু দূরত্বে দাঁড়ালো। শোভাম উঠে গিয়ে বাবার পাশে দাঁড়ালো। কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, অক্সিজেন খুলেছো কেন? শ্বাস কি নিতে পারছো? বুকে কি ব্যথা করছে এখনো? মাথা নাড়ল শামসুল। ছোট্ট করে বলল, ঠিক আছে, আমি বুকটা ভার হয়ে আছে, আর জোরে কথা বলতে গেলে চিড়ে ওঠে। ওহ, 8:30 বাজলেই ডক্টর চলে আসবে। তারপর চেক আপ করাবো তোমায়। কিছু খাবে? নিয়ে আসবো? কি খেতে পারবে? থেমে, এই রিহান, নার্সকে ডেকে নিয়ে আয় তো। কি খেতে পারবে তা তো জানি না। একে একে সবার সাথে কথা বলল শামসুল, কিন্তু কয়েকবার দরজার দিকে তাকালেও স্পর্শীকে দেখতে পেল না। আচ্ছা, ও কি আদৌ বাবাকে দেখতে এসেছিল? স্বামীর এই উদ্বেগ চোখ এড়ালো না পিপাসার। শোভামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, স্পর্শী কোথায়? তোমাদের সাথেই তো গেল। চমকে পেছনে তাকালো শোভাম। স্পর্শীকে না দেখতে পেয়ে বলল, মনে হয় ভেতরে আসেনি। কেবিন থেকে বেরিয়ে গেল পিপাসা। তার পিছু পিছু শোভামও চলে এলো। স্পর্শী এতক্ষণ উকি দিয়ে বাবাকে দেখলো। যখন তার কথা উঠেছে তখন ছোট আদরে বেঞ্চিতে গিয়ে বসলো। পিপাসা এগিয়ে গেল, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, বাবাকে দেখতে যাবি না? মুখ তুলে তাকালো স্পর্শী। বলল, তোমাদের দেখা হয়েছে? মাথা নাড়ল পিপাসা। বলল, তোকে খুঁজছে, যা দেখে আয়। থমথমে মুখে দাঁড়ালো স্পর্শী। দৃষ্টি তার ফ্লোরে নিমজ্জিত। গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে সোজা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে কেবিন শূন্য। একমাত্র শামসুল সর্দার ছাড়া বাকিরা কেবিনের বাইরে আছেন। শামসুল শোয়া থেকে মাথাটা তুলে বেডের পাইপের সাথে এলিয়ে আধশোয়া হয়ে বসল। দৃষ্টি তার স্পর্শীর দিকে হলে কণ্ঠ তার নিশ্চুপ। কোনো রকম শব্দ উচ্চারণ করছে না তিনি। স্পর্শিয়া শান্ত হয়ে চোরের মতো বাবার বেডে বসল। এরপর আলগোছে মাথা নুইয়ে বাবার বুকের উপর দিয়ে চুপটি করে বসে রইল। নিঃশব্দে হাসলেন শামসুল। টিটকারি মেরে বললেন, তা বাবাকে প্রয়োজন আছে নাকি? আমি তো ভেবেছিলাম দরকারই নেই। স্পর্শী জবাব দিল না। ওভাবেই পড়ে রইল বুকের উপর। চোখ দিয়ে অশ্রুরা নীরব বিসর্জন হচ্ছে। শামসুল ভেজা অনুভব করলেন। পরক্ষণেই বললেন, মরে গেলে কার বুকে মাথা রাখতেন আম্মাজান? জমে গেল স্পর্শী। শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল বাবাকে। শামসুল বুকে প্রচণ্ড চাপ অনুভব করলেন। ব্যথাও হচ্ছে, কিন্তু তাও মেয়েকে সরালেন না, বরং দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন। দিনের মধ্যভাগ। সূর্য তখন মাথার উপরিভাগ দখল করে চরম আয়েসে বসে আছে। স্থান দখলের সে কি গরিমা তার? নিজেকে সর্বোচ্চ দেখাতে প্রয়োগ করেছে জনমানবের উপর। দেখাচ্ছে তার অসহ্যকর তেজ। শুকনো রাস্তাঘাট শুষ্কতার আবরণে ডুবে রূপান্তর হয়েছে মরুভূমিতে। পায়ের নিচে এক ধুলোর সাগর। মাথার উপরে বিশাল অগ্নিতপ্ত চুল্লিতে ধরনের সবাই যায় যায় অবস্থা। এমনই এক শুষ্ক রকচটা পরিবেশে স্কয়ার হসপিটালে প্রবেশ করলো শিকদাররা। ত্রস্ত পায়ে হেঁটে গেল ভেতরে। রিসেপশনের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জেনে নিল সম্পূর্ণ ডিটেলস। গট পায়ে হেঁটে গেল লিফটের দিকে। 3rd ফ্লোরের 403 নাম্বার কেবিনে আছেন তারা। লিফটের কোনায় থাকা 4 নম্বর বাটনে প্রেস করে দিল পাভেল। তাদেরকে 4 তলায় যেতে হবে। মিনিট খানেকের মধ্যে উপস্থিত হলো তারা। পাভেলের হাতে 4টা ব্যাগ, যাতে ফল সহ মিষ্টি আছে। ত্রস্ত পায়ে এগিয়ে গেল কেবিনের দিকে। করিডোরে রাখা বেঞ্চিতে বসে আছেন রিহান ও তার বাবা। মাত্রই খেয়ে এসেছেন তারা। সামান্যই জিরিয়ে নিতে যত তারা। ডান দিকে তাকিয়ে পরশ শিকদারকে দেখতেই উঠে দাঁড়ালেন। একে একে আরশি আর পাভেলকেও চোখ এড়ালো না। বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এগিয়ে গেলেন কেবিনের দিকে। গলার আওয়াজ কমিয়ে বললেন, ভাইজান, পরশ শিকদার আসছে।
সাথে ওর ভাই আর আরশিও আছে। চমকে তাকালো স্পর্শী, শান্ত কণ্ঠে কাকার উদ্দেশ্যে বলল, ও মা, মনে আব্বুকে দেখতে এসেছে। শুনলাম আরশি আসার জন্য কান্নাকাটি করছিল, তাই হয়তো নিয়ে এসেছে। গম্ভীর হয়ে গেলেন শামসুল, চোয়াল শক্ত করে বললেন, আমার কেবিনে যে কেউ না ডেকো, আমার মাত্র একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই। থমকে দাঁড়িয়ে পড়ল আরশি, বুকের ভেতরটা মুচড়ে উঠল। অসহনীয় যন্ত্রণায় চোখ দুটো টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। পরশ নিজেও অপমানিত বোধ করলো, কিন্তু পিছু হটল না। এই মুহূর্তে পাভেল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কি করবে কি বলবে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। শোভাম হন হন করে বেরিয়ে গেল কেবিন থেকে। রাগে ক্ষোভে ক্রমশ বিষিয়ে আসছে শরীর। এর থেকে কেবিন ত্যাগ করাই শ্রেয় মনে হলো। পরশ এগিয়ে গেল ভেতরে। শান্ত কণ্ঠে শামসুলের উদ্দেশ্যে সালাম দিল, কিন্তু ফিরেও তাকালো না সে, বরঞ্চ অন্যদিকে তাকিয়ে রইল গাম্ভীর্য নিয়ে। পরশ হাসলো। পাভেলের দিকে তাকিয়ে ইশারা দিতেই সে ব্যাগগুলো পিপাসার হাতে দিয়ে সালাম করলো। অস্বস্তিতে পড়লো পিপাসা। একদিকে এতদিন পর মেয়েকে দেখছে, ছোট্ট মেয়েটা বড়দের মতো শাড়ি পরে আসছে, দেখতে একদম পরিপূর্ণ নারীর মতো দেখাচ্ছে। এটা তার মেয়ে, বিয়ে হয়ে গেছে, অথচ সে মা হয়েও অনুভূতিগুলো অনুভব করতে পারেনি। ইচ্ছে হচ্ছে তার মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু পুরো কেবিন জুড়ে আলাদা আলাদা মানুষের ভিন্ন রিয়াকশনে যেন সবটা গুলিয়ে গেছে। মূর্তির মতো হাতে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে রইলেন। আর সে হীনমন্যতায় ভুগছে। কি করবে না করবে কিছু ভেবেই পাচ্ছে না। কেউ তার দিকে কথা বলা তো দূর, তাকাচ্ছেই না। দুপা এগিয়ে বোনের দিকে গেল, অস্পষ্ট স্বরে বলল, আপু কেমন আছো? উত্তর পেল না। ডুকরে কান্না এলো, কিন্তু নিজেকে সামলে নিল। এগিয়ে এলো মায়ের দিকে। ইতিমধ্যে ব্যাগগুলোকে নিচে রেখেছে পিপাসা। আর সে মায়ের দিকে এগিয়ে আসতেই দীর্ঘশ্বাস ফেলল পিপাসা। মায়ের হাত দুটো ধরে কান্না করে দিল আরশি। হিচকি তুলে বলল, আম্মু কথা বলবে না? শক্ত হয়ে জমে রইল পিপাসা। মুখে টু শব্দটাও আনলেন না। আজ এতগুলো দিন পর মায়ের কথা মনে পড়েছে তার। অথচ বিগত দিনগুলো কি একটা বারের জন্যও ফোন দেওয়া যেত না তাদের? এবারেও আশাহত হলো আরশি। এগিয়ে এলো বাবার দিকে, হাত বাড়িয়ে বাবার হাতটা ধরতে চিৎকার করে উঠলেন, আমাকে ধরবে না? তুমি আমার মেয়ে, নাও, আমার একটাই মেয়ে, এখান থেকে চলে যাও। চমকে উঠল স্পর্শী। এগিয়ে এলো দ্রুত। শামসুল সর্দার বুকে হাত দিয়ে বসে পড়লেন। ব্যথা উঠেছে আবারও। কেঁদে উঠল আরশি। বাবার এতটা কষ্ট যেন মেনে নিতে কষ্ট হচ্ছে। স্পর্শী বাবাকে ধরে শুয়েছে, বুকে হাত দিয়ে বারংবার মেছে দিচ্ছে, অথচ সে ছুতেও পারছে না। বাবা তাকে মেয়ে হিসেবে মানেই না। মিনিট খানেকের মধ্যেই আবারও শান্ত হলেন শামসুল। স্পর্শীকে বলল, ওদের যেতে বলো এখনই। জিভ দিয়ে গলা ভেজালো পরশ। শান্ত কণ্ঠে বলল, শুনেছিলাম আপনি অসুস্থ, তাই দেখতে এলাম, কিন্তু এখন তো দেখছি পুরো দমে ঠিক। এটাকে তো অসুস্থ বলে না। আমি তো ভেবেছিলাম নিজে এসে জ্ঞান ফেরাবো, তার হলো কই। চোখ রাঙিয়ে তাকালো শামসুল। খানিকটা আওয়াজ করে বলল, তুমি কি আমার মৃত্যু কামনা করছিলে? যদিও এটা হলে আমারই লাভ, তবে আপাতত এসব কিছু চাইনি। আমার জিনিস আমি এমনিতেও নিয়ে যাব, আর সেটা খুব শীঘ্রই। চমকালো স্পর্শী। এতক্ষণে মুখ তুলে চাইলো পরশের দিকে, মুহূর্তেই নামিয়ে নিল দৃষ্টি। লোকটা আগে থেকে অনেকটা বদলে গেছে। এই যেমন আগে থেকে একটু ফর্সা লাগছে, গালের ভাঙা অংশগুলো কেমন ভরে উঠেছে। দেখেই বোঝা যাচ্ছে আগে থেকে কিছুটা মোটা হয়েছে, হবেই তো। হয়তো যত্ন আত্তি বেড়েছে। মুরব্বীরা বলতেন বিয়ের পরে ছেলেটা বেশি সুন্দর হয়। বিয়ের কথা ভাবতেই চোখ বন্ধ করে দম নিল স্পর্শী। পরশরা বেরিয়ে গেছে ইতিমধ্যে। শামসুল খেপে গেল, অবাক হয়ে বলল, ওর জিনিসও নেবে মানে কি? ওর কোনো জিনিস আছে আমার কাছে? স্পর্শী বাবাকে ধরল, পুনরায় শুইয়ে দিয়ে বোঝানোর সুরে বলল, চুপ করো, শান্ত হও। এভাবে উত্তেজিত হইও না, অসুস্থ হয়ে যাবে। ও এসেছেই তোমাকে অসুস্থ করতে, যাতে সামনের উপজেলা নির্বাচনে তোমার দল নড়বড়ে হয়ে যায়। শুয়ে পড়ো। বাবাকে বোঝ দিয়ে বের হয়ে গেল স্পর্শী। পিপাসা তার আগেই ছুটেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে ভুল করেছে। সবাই মুখ ফিরিয়ে থাকলেও তার এমন করা উচিত হয়নি। মেয়ের জামাই, বড় ভাসুর, ননদ সবাই সেদে এসেছে, অথচ যাচ্ছে অপমানিত হয়ে। এই অপমান যদি বাড়িতে গিয়ে মেয়েটার উপর মেটায়, না, তার এমনটা করা মোটেও উচিত হয়নি। পরশরা ইতিমধ্যে লিফটে উঠে গেছে। পিপাসা বিপরীত সাইডের লিফটে উঠলো। এক প্রকার গ্রাউন্ড ফ্লোরে এসে তাদের নাগাল পেল। মাকে আসতে দেখতেই দাঁড়িয়ে পড়লো আরশি। মেয়েকে কিছুটা সাইডে নিয়ে ধমকে সুরে বলল, তুই কি পাগল নাকি? আসার আগে জানাবি না? আর আসবি তো আসবি, বাসায় নিয়ে আসতে। এভাবে হসপিটালে আসছিস কেন? তাও আবার নতুন জামাই ভাসুর সহ। তোর বাবা কেমন তা তো জানিসই। শুধু শুধু ওদের এনে
অপমানিত করানোর কোনো দরকার ছিল? এইটুকু ধমকের মধ্যে যেন বিস্তর শোক খুঁজে পেল আরশি। আচমকাই মাকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠল, বলল, আমি বুঝতে পারিনি আম্মু। আব্বু এতটা অসুস্থ শুনে মাথা কাজ করেনি। আপু আমার সাথে কথা বলে না, তোমরা কেউই বলো না। আমি কি এতটা পর হয়ে গেছি? মাথায় হাত বুলিয়ে দিলেন পিপাসা, বললেন, তুই যা করেছিস তাতে কি বাহবা দিব? আসসালামু আলাইকুম আন্টি। চমকালো পিপাসা। তাকিয়ে পাভেলকে দেখতেই বিনয়ী হাসলো। সালামের উত্তর দিয়ে বলল, তোমরা চলো না আমার বাসায়, বেশি দূরে না, এই তো ঘন্টা 2 লাগবে, জ্যাম না হলে। সাভারেই বাসা। না না, আজ যাই, অন্য কোনো দিন আসবো। ঠিক আছে। এরপর আরশির দিকে তাকিয়ে বলল, জানিয়ে আসিস, বোকার মতো কাজ করিস না। পরশ দূরেই দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আশেপাশে। মন বলছে স্পর্শী লুকিয়ে তাকে দেখছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। পিপাসা এগিয়ে গিয়ে বলল, বাবা রাগ করো না, তোমাদের মধ্যে এত বিরোধিতা, এর মধ্যে আবার নতুন সম্পর্ক, মেনে নিতে একটু তো সময় লাগবেই। কিছু মনে করো না ওর বাবার কথায়। পরশ চমকালো, ভদ্রতা সূচক হেসে বলল, আরে না না আন্টি, আমি কিছু মনে করিনি। আবার মনে করার মতো কথা হলেও কিছু মনে করতে পারবো না, নতুন নতুন সম্পর্ক তো। বোকার মতো তাকিয়ে রইল পিপাসা। কথাগুলো যেন মাথার উপর দিয়ে চলে গেল। পরক্ষণেই পাভেল আরশি নতুন সম্পর্ক মনে করে বিনয়ী হাসলো। যতদিন না সুস্থ হচ্ছ ততদিন এখানেই থাকতে হবে। মা পার্লারে গেলেও সমস্যা নেই, আমার এক্সাম শেষ। আপাতত মাসখানেকের জন্য লম্বা ছুটি, আমি রান্না বান্না করে খাওয়াবো, আর দেখো ভালো করব, ঠিক আছে? সানন্দে দুপাশে মাথা নাড়লেন শামসুল। শোভাম হাসলো, অতি উৎসাহের সাথে বলল, তাহলে এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। তোমার মেয়েই তো 100, আমি যেতে পারি, কি বলো? দ্রুত মাথা নাড়ালো শামসুল। ঢাকায় এসেছে ইতিমধ্যে 4 দিন হয়ে গেছে। কিছুটা সুস্থ দেখে হসপিটাল থেকে ছাড়পত্র নিয়েছে। উদ্দেশ্য পিরোজপুরের দিকে থাকলেও মেয়ে তার সম্মতি দেয়নি। তার এক কথা, এখন সাভারে যেতে হবে। সেখানে কিছুদিন থেকে প্রতি সপ্তাহে ডক্টরের কাছে এসে চেক আপ করতে হবে এবং পুরো দমে সুস্থ হওয়ার পরেই পিরোজপুরে পা রাখতে পারবে। প্রথমে না করলেও সেটা মানাতে পারলেন না শামসুল। বাধ্য হয়ে মেয়ের রাগ ভাঙাতে আসতেই হলো। গতকালকে তারা সাভারে এসেছে। না না, আমি এখানে আর গুনে গুনে 2 দিন থাকবো। তোমার মাকে বলে দিয়েছি পার্লার বিক্রি করে দিতে। আমরা সবাই পিরোজপুরে যাচ্ছি 2 দিন পরেই। একসাথে দ্বিতীয়বার চেক আপ করে চলে যাব। তারপর না হয় খুব বেশি প্রয়োজন হলে 15 দিন পর পর চেক আপ করিয়ে নেব। চোখ দুটো পরিসর হ্রাস করে বাবার দিকে তির্যক দৃষ্টি দিল স্পর্শী। গম্ভীর ভঙ্গিমায় প্রশ্ন ছুড়ে মারল, মা, আমি তোমার পার্লার বিক্রি করার ব্যাপারে কথা দিয়েছি। ঘাবড়ে গেলেন শামসুল। মুহূর্তে স্ত্রীর বলা সাবধানী বার্তাগুলো দৃষ্টি সীমানায় ভেসে উঠল। পিপাসা পই পই করে বলে দিয়েছেন যেন এই বিষয়ে স্পর্শীকে কিছু না বলা হয়, কিন্তু সে মানতে পারেনি সেই বার্তা। কথার ফাঁপড়ে বলেই বলেছে। নিজেকে সংযত করে মেয়ের উদ্দেশ্যে বললেন, না, কথা দেবে কেন? আমি তাকে ভেবেছিলাম আরও আগেই। সে বলেছে ভেবে দেখব। এই বিষয়ে নাকি তোমার সাথে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমাকে সরাসরি বলে দিয়েছে। ভ্রু কিঞ্চিত কুচকে তাকালো স্পর্শিয়া। হাতের মুঠোয় নেওয়া বাবার হাতটাকে তড়িৎ গতিতে ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে রাগত কণ্ঠে বলল, যত সব ফাপড়বাজি, অত ওকালতি করতে হবে না। আমি কি কাউকে বারণ করেছি যেতে? তোমার ইচ্ছে হলে বউকে নিয়ে চলে যাও, কিন্তু আমি যাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত তোমার বোন শান্তি এসে মায়ের সামনে ক্ষমা না চাইবে, ততক্ষণে আমি শান্তি পাচ্ছি না। আর এর আগে সর্দার বাড়িতে ঢোকার কোনো চিন্তাও আমি করছি না। ধূপ ধাপ পা ফেলে চলে গেল স্পর্শী। বাবা আর শোভামকে তার রুমে থাকতে দিয়েছে। সে মায়ের সাথে ঘুমায়। যদিও খাবার রুমে একটা খাট পাতা আছে সেখানে, যেখানে আরশি মাঝে মধ্যে ঘুমাতো, কিন্তু সেই রুমে আপাতত যাওয়ার প্রয়োজনীয়তা নেই। যদি রিহান ভাই বা চাচা থাকতো সেই ক্ষেত্রে হয়তো খাবার ঘরটাই তাদের জায়গা হতো। শোভাম বাবার পাশে বসলো, ভ্রু উঁচিয়ে বলল, কি করবো এখন? আমার তো কালকের মধ্যে যেতে হবে। তোর কি মনে হয় শান্তি ক্ষমা চাইবে? বাপরে, ক্ষমা চাইবে? তাও আবার বোন। দেখো চেষ্টা করে, চাইলে তো ভালোই। ছাদের একাংশের কোনায় রাখা ছোট্ট একটা টুল। পড়ন্ত বিকেলের ছায়াগুলো নেমে পড়েছে ধরণীতে।
রোদের নেই কোনো ছিটে ফোটাও। টুলের উপর বসে এক ধ্যানে দূরের ঘাসের দিকে তাকিয়ে আছে আরশি। মনটা পড়ে আছে এখনো সে 5 দিন আগে। বাবা তাকে মেয়ে বলে বানতেই চাইলো না, ছুতেও দিল না একটু। আচ্ছা কেমন আছে সে, সুস্থ হয়েছে কি? গত 5 দিনের মধ্যে মাত্র 2বার কথা হয়েছে মায়ের সাথে, তাও খুব অল্প সময়ের জন্য।